শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 10। লেখনীতে ইসরাত জাহান এরিনা। ক্লাস শেষ করে ব্রেক আওয়ারে বন্ধুমহল বসেছে ক্যাফেটেরিয়াতে। প্রচণ্ড গরমে যারা ঘেমে একাকার অবস্থা। সে ব্যাগ থেকে ছোট পকেট ফ্যান বের করে মুখের সামনে ধরল। গরমে বেচারির নাক লাল হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, টুডেজ ওয়েদার ইজ ভেরি হট। ফুয়াদ যারার চুল টান দিয়ে বলল, এই ভাব কম নে, বাবা কি পরি ভাব, বাসায় গিয়ে দেখা। সবাই গরম লাগছে। আরজুকে দেখ কেমন রেড টমেটো হয়ে আছে, কিন্তু তোর মতো ঢং কেউ করছে না। তাছাড়া ক্যান্টিনে এসি চলছে। ইস, এমন ভাব যেমন বিশাল মাপের সেলিব্রিটি সে। যারা রেগে বলল, ডোন্ট টক টু মি। তোর মতো বন মানুষ কি করে বুঝবে মানুষের সমস্যা? বন মানুষ আমি না, তুই। তোর অ্যাক্টিভিটি তো মানুষের কাতারে পড়েই না। আসমান থেকে নেমে আসা পেতনির মতো তুই। সাবিহা ভ্রুযুগল কুঁচকে বলল, আসমান থেকে নেমে আসা পরি শুনেছি, পেতনি হয় সেটা তো শুনিনি। শুভ বলল, আমার কাছে পরি আর পেতনি দুইটাই এক লাগে। রিমি কৌতূহল হয়ে বলল, পরি আর পেতনি এক হয় কেমন করে? আরে দেখ, পরি দেখতে কেমন হয় তুই জানিস? দেখেছিস কখনো? রিমি মাথা নেড়ে না জানালো। শুভ বাকিদের উদ্দেশ্য করে বলল, পরি মানে সুন্দর আকর্ষণীয় হবে এমন তো কোনো কথা নেই। সেটা দেখতে বিভৎস কুৎসিত হতে পারে, তাই দুটোই এক। আমাদের কবিগণ এদের আজাইরা বর্ণনা দিয়ে মানুষের মাথায় সেট করে দিয়েছে পরিমাণে সুন্দর কিছু, বাস্তবিক অর্থে যার কোনো প্রমাণ নেই। সাবিহা কিছুটা ভেবে বলল, আসলে বিষয়টা ভেবে দেখার মতো। শুভ আরজুর দিকে তাকাতেই দেখল সে রাগে কটমট করে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আরজু দুই হাতে শুভর চুল টেনে ধরল। আকস্মিক হামলার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না। শুভ বলল, এই কি করছিস? আমার এই সুন্দর সিল্কি চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবি তুই নাকি? হ্যাঁ, একদম চুল টেনে ছিঁড়ে ফেলবো। জীবনে প্রথম যেদিন শাড়ি পরে স্কুলের প্রোগ্রামে গেছিলাম, তখন কি বলেছিলি? কি বলেছিলাম? শয়তান, তুই বলেছিলি আমাকে পরীর মতো লাগছে। সারাদিন না হলেও 20 বার এই কথা বলেছিস। তাছাড়া আমি যেদিনই একটু সেজে আসি তখনই বলিস পরীর মতো লাগছে। আমি বোকা, তোর কথা শুনে খুশি হতাম, কিন্তু আজ বুঝতে পারছি কুত্তা তুই আসলেই মনে মনে আমাকে পেতনি বুঝিয়েছিস। শুভ ব্যাপারটা এতক্ষণে বুঝল। তার ফিলোসফি মার্কা কথাবার্তা যে তার উপর বোমা হয়ে ফাটবে সেটা বেচারা কি আর জানতো? রামিম আরজুকে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে ধমকের সুরে বলল, কি শুরু করেছিস তোরা? তোরা কি এখনো সেই স্কুলে আছিস? এইভাবে চুল টানাটানি কেন করছিস? এইসব বাঁদরের চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। শুভ মাথায় হাত দিয়ে বসে আছে। এমন আক্রমণের শিকার আজ প্রথম হয়নি। সে স্কুল লাইফ থেকে আরজু নিজের সব রাগ শুভর ওপর দিয়ে ছাড়ে। শুভ চুলে হাত ঘষতে লাগলো আর বলল, বেয়াদব মহিলা, আমি কি বুঝিয়েছিলাম তুই ভালো করেই জানিস, তবুও আমার চুলের ওপর দিয়ে টর্নেডো চালিয়েছিস। আরজু কপট রেগে বলল, তুই আমার সাথে কোনো কথা বলবি না। তোর মনে কি শয়তানি চিন্তা ছিল আমি কি করে বুঝবো? বুঝবি কেন? যেটা বোঝার সেটা তো জীবনেও বুঝবি না, বেয়াকুব একটা। চিকেন প্যাটিসে কামড় বসিয়ে যারা বলল, চিকেন প্যাটিস খেতে খেতে তোদের দুজনের ঝগড়া দেখতে কি যে জোশ লাগছে বলে বোঝাতে পারবো না। চালিয়ে যা, চালিয়ে যা। ফুয়াদ যারার আধ খাওয়া প্যাটিস ছিনিয়ে নিয়ে মুখে পুরে বলল, একাই মজা নেবি? আমিও নেই। আরজু বিরক্ত হয়ে ক্লাসের দিকে চলে গেল। রিমি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, এই সুন্দরী রমণীকে সবাই মিলে ভালোই রাগিয়ে দিলি তো। এবার বাকি দিনের অভিমান ভাঙাতে ভাঙাতে কাটা। আমি ক্লাসে গেলাম। সারা ক্লাস আরজু শুভকে ইগনোর করলো। শুভ মনে মনে ভাবছে, সুন্দরী মেয়েদের মাথার উপরের ডিস্ক মনে হয় ফাঁকাই থাকে, না হলে এই সুন্দরী রমণী এতদিনে তার চোখের ভাষা ঠিক বুঝে নিতে সক্ষম হতো। সারা ক্লাস শুভ আরজুকে নানা কায়দায় মানানোর চেষ্টা করলো। আরজু তবে মনে মনে হাসলো। শুভকে মাঝে মাঝে এমন বেকায়দায় ফেলতে তার বেশ মজা লাগে, কারণ সে লেগে গেলে রাগ ভাঙানোর শুভ সকল চেষ্টাই তার করে মনে প্রশান্তি দেয়। তার এই স্বভাবকে অবনী আহ্লাদপনা বললেও তার কাছে সকলের ভালোবাসা পেতে ভীষণ ভালো লাগে। হয়তো সবার ভালোবাসার মাঝে বাবা মায়ের ভালোবাসার অভাবটা মোচন করতে চায়। শেষ পর্যন্ত ক্লাস শেষে ক্যাফেটেরিয়াতে চকলেট পেস্ট্রি খাওয়ার পরই আরজুর অভিমান ভাঙে। ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে তার দেখা হয় সিনিয়র ভাই শাহিদের সাথে। যারা আরজুর কানে কানে ফিসফিসিয়ে বলল, এসে গেছে তোর শুভাকাঙ্ক্ষী, তোর ধর্মের ভাই। চুপ। শাহিদ আরজুকে দেখে মুচকি হেসে বলল, কি অবস্থা আরজু, কেমন আছো? আরজু মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি।
আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আজ অনেকদিন পর তোমার দেখা পেলাম। জি ভাইয়া, সামনে ফাইনাল ইয়ার তো, তাই ব্যস্ত আছি। ভালো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে কিন্তু। জি ভাইয়া। সাইদ যারার দিকে তাকিয়ে বলল, কি খবর যারা? যারা কিঞ্চিত হেসে বলল, এই তো ভালো ভাইয়া। সাইদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বলল, তোমাদের তো ক্লাস শেষ, আচ্ছা এখন বাসায় যাও। সাইদ চলে যেতেই ফুয়াদ বলল, শালা খপিস একটা, মেয়েদের দেখলেই সাহায্যের জন্য লেলিয়ে পড়ে, আমাদের দিকে কিন্তু ফিরেও তাকায় না। আর্য বিরক্ত হয়ে বলল, সাইদ ভাইকে নিয়ে তোদের কি সমস্যা বলতো? এই লোকটা আমাদেরকে কতভাবে হেল্প করেছে জানিস? সাবিহা বলল, আসলে শাহিদ ভাইকে খুবই ভালো লাগে। এই মানুষটা না থাকলে কি পরিমাণ ট্যাগিংয়ের শিকার হতাম সেটা বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আরজুকে তো উনি বহুবার হেল্প করেছে। ভার্সিটির প্রথম দিন থেকেই আরজুকে এইসব ঝামেলা থেকে বাঁচিয়েছে। পরবর্তীতে ওর ফ্রেন্ড হওয়ার পর থেকে আমরাও যে যন্ত্রণা থেকে বাঁচতে পেরেছি। যারা ব্যঙ্গ করে বলল, সুন্দরী মেয়ে দেখলে এরা এমন করেই হেল্প করতে দৌড়ে আসে। আমি ড্যাম শিওর এই ব্যাটা আরজুর ওপর প্রথম দিন থেকেই ক্লাস খেয়েছে। তাছাড়া ভার্সিটিতে এই পাতি নেতার ভালোই দাপট আছে, তাই তো ভার্সিটিতে আরজুকে কখনো কেউ র্যাগিং দেওয়ার সুযোগ পায়নি। তাছাড়াও ইউনিভার্সিটির সকল ছেলেই আরজুকে দেখে ইমপ্রেস হলেও কখনো সামনে এসে কিছু বলার সাহস পায়নি। না হলে এতদিনে আমাদের আরজু ম্যাডামের রূপের আগুনে ঝলসে কত ছেলেই প্রপোজ করে বসত। ফুয়াদ হেসে বলল, এমন দুই একটা ছাত্র দলের নেতা আশিক হয়ে পিছে ঘুরলে ভালো ফায়দা আছে, তবে বাকি ছেলেদের খপ্পর থেকে বাঁচা যায়। আর্য কপট রেগে বলল, তোদের সবার ধারণা ভুল। সাইদ ভাই আমাকে সবসময় নিজের ছোট বোনের চোখে দেখে। এই মানুষটার চোখে আমি সবসময় আমার জন্য সম্মান দেখেছি, কোনো বাজে নজরে আমার দিকে তাকায়নি। শুভ বলল, আমার কাছেও সাইদ ভাইকে তেমনিই মনে হয়, আর্যকে যথেষ্ট স্নেহ করে। যারা হেসে বলল, আর্য তোর পুরো জীবনটাই তো নেতামাই হয়ে গেছে। কিছু নেতা তুই তোর পিছে ঘুরে, আর তুই কারোর পেছনে ঘুরিস, তোর মনে হয় নেতার আসে। আর্য মিনমিনিয়ে বলল, আমি কোনো নেতার পেছনে ঘুরি না। বিকেলে রামিম বাসায় পৌঁছে দেখলো তার মা সোফায় বসে পরীক্ষার খাতা দেখছে। রামিম মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিনি পরম আদরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে বাবা, আজ অনেক টায়ার্ড? কিছুটা মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। তোকে কতবার বলেছি এইসব টিউশন করা ছেড়ে দে, সবটা আমি সামলে নেব। মা, তুমি তো সেই ছোটবেলা থেকেই দেখছি সামলাচ্ছ। তখন ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি, এখন তো বড় হয়েছি, তাই তোমাকেও একটু হেল্প করার চেষ্টা করছি। আজ তোর বাবা বেঁচে থাকলে এই বয়সে তোকে এত কষ্ট করে টিউশন করতে হতো না। এইসবের মাঝে নিজের পড়াশোনার ক্ষতি করিস না, তোকে নিয়ে আমার আবার অনেক ভরসা। তুমি চিন্তা করো না মা, খুব জলদি একটা জবের ব্যবস্থা করে নিব, তখন আর তোমাকে কোনো কাজ করতে দিব না। আমি কিন্তু একা বাসায় থাকতে পারবো না, তোকে বিয়ে দিয়ে বউ এনে তবেই রিটায়ার নেব। রামিম তাচ্ছিল্যের হেসে বলল, চালচুলোহীন ছেলের কাছে কোন মেয়ে কষ্ট করতে আসবে মা? আমার কি অত যোগ্যতা আছে নাকি? আমি জানি আমার ছেলের যোগ্যতা কি। আমার ছেলে কম কিসে? একটা চাকরি পেলে দেখবি মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। রামিম মুচকি হাসল। তার মা ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনে রেখেছে, এবার তাকে এই টুকরো টুকরো স্বপ্নগুলো জোড়া লাগাতে হবে। সব সুখ এই মমতাময়ীর পায়ের নিচে এনে দিতে চায় রামিম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে নাহিদ বাসায় ফিরল। ডোরবেল বাজাতেই তার বাসার গৃহকর্মী দরজা খুলে দিল। নাহিদ দেখল মেয়েটি ঘুমে হেলে দুলে পড়ে যাবার জোগাড়। সে গম্ভীর মুখে বলল, এখনই পড়ে মাথা ফাটাবি, যা রুমে গিয়ে শুয়ে পড়। কথাটি বলে নাহিদ ক্লান্ত দেহখানা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। পেছন থেকে সুমি নামক মেয়েটি বলে উঠল, ভাইজান, বড় স্যার আসছে। নাহিদ যেতে যেতে বলল, আমি এখন ভীষণ ক্লান্ত সুমি, আগে ফ্রেশ হব। সুমি আর চোখে পাশের সোফায় বাঁ পায়ের ওপর ডান পা তুলে রাখা ভদ্রলোকটির দিকে তাকালো। তিনি আইসি ভঙ্গিতে কফি খাচ্ছেন। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে ভদ্রলোক এই নিয়ে 3 কাপ কফি শেষ করলেন। সুমি চোখ জোড়া কচলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। এমন রাত জাগা তার প্রতিদিনেরই কাজ, কারণ নাহিদ অধিকাংশ সময় গভীর রাতে বাসায় ফেরে। নাহিদ নিচে নেমে আসলো প্রায় ঘণ্টাখানেক পর। নাইম মাহমুদ ঘড়িতে সময় দেখে নিলেন। তখন সময় প্রায় রাত 2টো। এত রাত অবধি ঘরে বসে থেকেও তারও আবার বারবার চোখ লেগে আসছিল, তাই কফি দিয়ে সেই ঘুম তাড়াবার চেষ্টা করছিলেন। বাসায় ঢুকেই যে নাহিদ তাকে দেখেও না দেখার ভান করে ওপরে চলে যাচ্ছিল,
সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। নাহিদ সামনের বিশাল সোফায় এসে বসল, তার সকল মনোযোগ ফোনের মাঝে। নাইম মাহমুদ বুঝতে পারলেন ছেলে তাকে ভদ্রভাবে ইগনোর করছে। তিনি গলা পরিষ্কার করে নড়ে চড়ে বসলেন। এতেও যেন সামনে সুদর্শন যুবকটির দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হলেন। আর সময় ব্যয় না করে তিনি বললেন, তুমি কি প্রতিদিন এত রাত করে বাসায় ফেরো? নাহিদের নির্বিকার জবাব, হ্যাঁ। আজকাল বাসায় তেমন একটা যাও না কেন? তোমার দাদি এই নিয়ে কতবার তোমাকে খবর পাঠিয়েছে। নাহিদ তার ভেজা চুলে হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে বলল, ব্যস্ত ছিলাম, দাদির সাথে আমার কথা হয়ে গেছে। নাইম মাহমুদ এবার আর কোনো কথা খুঁজে পেলেন না। কি অদ্ভুত, নিজের ছেলের সাথে কথা বলতেও কত রকম দ্বিধাবোধ কাজ করছে। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলো। তারপর নাহিদ গম্ভীর স্বরে বলল, আর কিছু বলবেন? না হলে আসতে পারেন। নাইম মাহমুদ কিছুটা রাগান্বিত হয়ে বললেন, আবারও বলছি, এই পলিটিক্স ছেড়ে বেরিয়ে এসো। তোমার আর একটা রাস্তার গুন্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা রাস্তায় মাস্তানি করে আর তুমি গদিতে বসে। নাহিদ এবার নাইম মাহমুদের চোখের দিকে তাকালো, ক্রোধের সাথে বলল, আমি তো কখনোই বলিনি যে আমি ভালো মানুষ। রাজনীতির মাঠে কোনো ভালো মানুষ টিকে থাকতে পারে না। আর আমাকে নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি সমাজে আপনার নাম ইউজ করে ক্ষমতায় টিকে আছি এমনটা তো নয়, বরং আমার এই পজিশন আমি তিলে তিলে তৈরি করেছি। তুমি কি মনে করো মানুষ তোমাকে খুব ভালোবাসে? তোমার ভাষণ শুনে হাজারো করতালির মাঝে হাজারো মানুষের ঘৃণা গালি লুকিয়ে থাকে, সেটা পরিমাপ করেছো কখনো? নাহিদ বাঁকা হাসলো আর বলল, এই পজিশনে আসার আগে বহুবার মাঠে নেমে কাজ করেছি। তালি আর গালি দুইটাই হজম করার মনোভাব আমার আছে, তাই আপনাকে আমার কথা চিন্তা করতে হবে না। আপনার অন্য সন্তানদের না হয় মন দিয়ে তৈরি করে নিন, কারণ আপনার আদর্শবান সন্তান হবার আমার আবার কোনো ইচ্ছে নেই। নাইম মাহমুদ ক্রোধে ফেটে পড়লেন, সোফা থেকে উঠে বললেন, তুমি অত্যন্ত অসভ্য হয়ে গেছো। বাবার সাথে কি করে কথা বলতে হয় সেটা অব্দি ভুলে বসেছ। যে সারাদিন গুন্ডা মাস্তানি বগলের তলায় নিয়ে ঘুরে, তার কাছে এর চাইতে ভালো ব্যবহার কি করে আশা করা যায়? নাহিদ আর কিছু বলল না, বসে বসে রগে ফুঁসতে লাগলো। আসলে এই মুহূর্তে তার সামনের মানুষটির সাথে কোনো প্রকার তর্কে জড়াতে ইচ্ছে করছে না। নাহিম মাহমুদ দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়লেন। কখনো নাহিদের প্রতি রাগ হচ্ছে, তো কখনো নিজের প্রতি। তার উদাসীনতার কারণেই ছেলেটা একদম বকে গেছে। তার উপর পলিটিক্সে আসার পর থেকে যেন নাহিদ আরো বেশি কঠোর হয়ে পড়েছে। নাহিদ সোফায় তখনও বসে আছে, তার চোখ জোড়া রক্তিম আকার ধারণ করেছে। এই অযাচিত অধিকার বোধ মোটেও পছন্দ করে না। সমস্ত ক্ষোভ সে সামনে থাকা কফির মগটার উপর ছাড়ল, ফ্লোরের দিকে ছুঁড়ে মেরে। এতেও তার রাগ কমল না। সুমি দ্রুত সোফার রুমে এসে দেখল নাহিদ ওপরে নিজের রুমের দিকে যাচ্ছে। সে জানতো এমনটাই হবে, কারণ যতবার বড় স্যার এই বাসায় এসেছেন, ততবারই ভাইজান ডেকে কিছু না কিছু ভাঙচুর করেছে। বাবা ছেলের সম্পর্কে এত তিক্ততা থাকতে পারে সে আগে কখনোই জানতো না। সে জন্মের পর থেকে নিজের বাবাকে দেখেনি। তার জন্মের আগেই তার বাবা মারা যায়। আসলে সামনে থাকতে আমরা সেই জিনিসের কদর করতে জানি না। খোলা বারান্দায় বসে নাহিদ নিকোটিনের ধোঁয়া ওড়াতে লাগলো। সারা 3,000 মানুষের মাঝে ঘেরা থাকলেও আধারে সে বড়ই একা। হয়তো এই একাকিত্ব তার বেশি ভালো লাগে, নাহলে সবাই থাকতেও সে নিজেকে কেন সবসময় সবার থেকে গুটিয়ে রাখবে। খোলা বারান্দায় বসে নাহিদ নিকোটিনের ধোঁয়া ওড়াতে লাগলো। সারা 3,000 মানুষের মাঝে ঘেরা থাকলেও রাতের আঁধারে সে বড়ই একা। হয়তো এই একাকিত্ব তার বেশি ভালো লাগে, নাহলে সবাই থাকতে কেউ নিজেকে কেন একা করে রাখবে। বিকেলে কোচিং শেষ করে অবনী আর তার বান্ধবীরা বেরিয়েছে বাসার উদ্দেশ্যে। রাস্তায় হঠাৎ ফুচকার দোকান দেখে তাদের জিভে পানি চলে এসেছে। 3 বান্ধবী মিলে হামলা দিল দোকানে। বিথি বলল, মামা 3 প্লেট ফুচকা দিবেন, একটা কড়া ঝাল দিয়ে আর 2টা একটু কম ঝাল। অবনী বলল, এত ঝাল কেমন করে খাস? আমার তো নাক মুখ জ্বলে যায়। বিথি হেসে বলল, তুই কেমন করে বুঝবি ঝাল খাওয়া কি মজা? অবনী হাসতে হাসতে বলল, দেখিস এখন আবার বেশি ঝাল খেলে কাল সকালে বাথরুমে সেটার ঝাঁঝ টের পাবি। অবনীর কথা শুনে সুরভি হেসে দিল। কিছুক্ষণ পর ফুচকা চলে এলে তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়ল। কয়েকটা খাওয়ার পর অবনী দেখলো ঝালের মাত্রা একটু বেশি, কিন্তু বাঙালি নারী ফুচকার মায়া ছাড়তে নারাজ। হুহা করতে করতে আরো 2টি মুখে পড়ে নিল, কিন্তু এখন তার মনে হচ্ছে মুখ জ্বলে যাচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে হাত দিয়ে মুখে বাতাস করতে করতে বলল, ওই আমার ফুচকা এত ঝাল কেন?
কোনোভাবে ওই বিথি শাকচুন্নির ফুচকা আমার আবার হাতে ধরিয়ে দিয়ে যায়নি তো? সুরভি আর একটা ফুচকা মুখে পুরে বলল, কই, আমারটা তো ঠিকই আছে। বিথি মাথা চুলকে বলল, এই জন্যই তো বলি, এত ঝাল দিতে বলার পরও ঝাল লাগে না কেন? বেটা মনে হয় ভুল করে আমারটা তোকে দিয়ে গেছে। অবনী ঝালে অস্থির হয়ে পড়ল আর বলল, ওমা, মুখ জ্বলে গেল, পানি দে। সুরভি ব্যাগ থেকে দ্রুত পানির বোতল বের করে এগিয়ে দিল। অবনীর ফর্সা মুখ ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। অবনী দ্রুত কয়েক ঢোক পানি গিলেও সুবিধা করতে পারল না। আবারও মুখ ভর্তি পানি নিয়ে বসে রইল, এতে যদি একটু ঝাল কমে। কিন্তু কিছু সময় পরই সেই পানিও উত্তপ্ত হয়ে উঠল। সে পেছন ফিরে মুখে রাখা পানি ফুস করে ফেলে দিল। কিন্তু সেখানে ঘটল আরেক দুর্ঘটনা। অবনী দেখল সে বাইকে বসা কোনো ছেলের মুখে সেই পানিটা ফেলেছে। ভালো করে খেয়াল করতেই দেখল সেটা এই ছেলে, যার সাথে সিলেট যাওয়ার সময় দেখা হয়েছে। অবনী অবাক হয়ে তাকিয়ে রইল। এই লোকটা তাকে যে এভাবে দেখবে ভাবতে পারেনি। অবনী জিভ কাটল, এই রোবট মানব ছেলের ওপরেই কেন সে পানি ফেলতে গেল? তার যত কর্ম এই লোকের সামনেই কেন প্রকাশ পায়? নিশান প্রচন্ড রেগে অবনীর দিকে তাকালো। তার সারা মুখে পানি লেগে আছে, যা বেয়ে বেয়ে তার গ্লে কালার শার্টটি ভিজে গেছে। অবনীকে দেখে যেন তার মেজাজ আরো বেশি বিগড়ে গেল। মাত্রই সে এই জায়গাতে বাইক থামিয়েছিল। বারবার কল আসছে, তাই বাইক থামিয়ে কল রিসিভ করতে চেয়েছিল। কিন্তু বাইক থামানোর সাথে সাথেই কেউ যেন তার মুখে পানি ছুঁড়ে মারল। যেই পানি না, আবার কুলি করা পানি। কিন্তু ওই বাঁদর মেয়েটাকে দেখে তার মেজাজ বিগড়ে গেল। নিশান বাইক থেকে নেমে অবনীর সামনে এসে ক্ষিপ্ত হয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? সব জায়গাতেই কি তোমার ঝামেলা না পাকালে হয় না? মুখের পানি কোথায় ফেলতে হয় জানো না? অবনী চোখ পিটপিট করে তাকালো। তার নিঃশ্বাসের গতি বাড়ল। কেন কথা বলছো না কেন? অবনী স্বাভাবিক হয়ে মিনমিন করে বলল, আসলে সরি, আমি খেয়াল করিনি। তোমার খেয়াল থাকে কোথায়? বাবা মায়ের হাত ছেড়ে রাস্তায় কেন নেমে এসেছো? এই কারণেই বাচ্চা কাচ্চা আমার একদম পছন্দ না। অবনীর এবার রাগ হলো। এই লোকের সমস্যা কি? কলেজ পড়ুয়া স্টুডেন্টকে বাচ্চা বাচ্চা কি করে বলে? এমনি ঝালে তার কান দিয়ে ধোঁয়া উঠছে। অবনী কিছুটা রেখে বলল, আরে আজব তো, সমস্যা কি আপনার? সরি বলার পরও ফুটেজ কেন খাচ্ছেন? একেই বলে চোরের মায়ের বড় গলা। একে তো দোষ করেছো, তার উপর তর্ক করছো। বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাকবে। অবনী এবার বেশ ক্ষিপ্ত হাতে বোতলের পানি নিশানের মুখে ছুঁড়ে মারল। অবনীর এই আকস্মিক কাণ্ডে সকলেই চমকে উঠল। সুরভি অবনীর পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, এটা কি করলি দোস্ত? তোর তো এমন করার কথা ছিল না। অবনী রাগে গজগজ করতে করতে বলল, সরি বলেছিলাম না, তারপরও কেমন ভাব দেখাচ্ছে দেখিস নে। হঠাৎ নিশান অবনীর খুব কাছে এসে তার গলা স্কার্ফটি খুলে নিল। অবনী ও তার বান্ধবীরা রীতিমতো ঘাবড়ে যায়। অবনী চোখ বড় করে তাকিয়ে রইল। নিশান স্কার্ফটি নিয়ে নিজের মুখ মুছে অবনীর মুখের ওপর ছুঁড়ে মারল আর ক্ষিপ্ত হয়ে বলল, নেক্সট টাইম এমন করলে তোমাকে এইভাবে আছাড় দিব, বাচ্চা বলে ছেড়ে দিলাম। নিশান অবনীকে শাসিয়ে বাইকে উঠে চলে গেল। অবনী তখনও নিশানের যাওয়ার দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। শুভ আজ সকাল সকাল রেডি হয়ে নিল। দরজার কাছে আসতেই শোভা বলে উঠল, এত সকাল সকাল হিরো সেজে কোথায় যাচ্ছ? আজ তো অফ ডে। শুভ জুতার ফিতা লাগাতে লাগাতে বলল, আরজুদের বাসায় যাব, ওকে নিয়ে একটু বের হব। ডেটে যাচ্ছ নাকি? এক থাপড় খাবি। আরজু কি আমার গার্লফ্রেন্ড? ইস, কি ভাব! আরজু আপু তোমার অফিসিয়াল গার্লফ্রেন্ড নাই হতে পারে, কিন্তু যে কেউ দেখলেই বুঝবে তোমাদের মধ্যে কিছু একটা চলছে। তোর মাথা চলছে। আরজু আমাকে বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু ভাবেই না। আর তুমি? শুভ শোভার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে চলে যায়।